আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে কিছু কথা বলবো। কথাগুলো কার কি আসে যায় জানি না, তবে আমার অনেক কিছু আসে যায়, তাই বলতেছি। অনেক বছর ধরেই রাজনীতির সাথে জড়িত, খুব ছোটোবেলা থেকে রাজনীতি করি, কোনোদিন দুঃখ পাই নাই। আজকে যে দুঃখ ইলিয়াস হোসাইন, পিনাকি ভট্টাচার্য এবং মেজর দেলোয়ারের স্ট্যাটাসের উপরে পাইছি। ওরা ভিডিও বানাইলে একটা ভিডিও দেখার জন্য সারা রাত জেগে বসে থাকতাম। ওদের ভিডিওটা মুহূর্তের মধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউ হইতো। এই ভিউটা কারা দেখতো তারা একবার চিন্তা করে দেখে নাই। কিন্তু তারা একজন মানুষকে বড়া ফেড়ে লাথি দিলে যেরকম আঘাত করে, ঠিক সেমভাবে আঘাত করছে আজকে ইলিয়াস হোসাইন, মেজর দেলোয়ার এবং পিনাকি ভট্টাচার্য। ওরা আজকে ডাকসু নির্বাচনে কে হারলো কে জিতলো এটা কোনো মাথা ব্যথা না। নেতৃত্ব যেতেই পারে একজনের হাত থেকে একজনের হাতে, কিন্তু তারা একটা কথা বলছে, হেরেছে ভারতের দালালেরা, জিতেছে বাংলাদেশ। হেরেছে ভারতের দালালেরা, এই কথাটা বলি নিজেদের প্রতি খুব একটা ঘৃণা হচ্ছে। আজকে কিছু কথা বলবো। মূল কথাটা হচ্ছে, আমরা একটা উপহাদি নিয়ে বেঁচে আছি, মাদার অফ ডেমোক্রেসি। মাদার অফ ডেমোক্রেসি কি খায় না গাদ দেয় সেটা জানি না, কিন্তু জানি একটা উপহাদি আমাদের আছে, মাদার অফ ডেমোক্রেসি। এই মাদার অফ ডেমোক্রেসি আমাদেরকে যে কত বড় ক্ষতি করছে সেটা কল্পনাবিহীন, কল্পনা করা যাবে না। তিলে তিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, 11টা অঙ্গ সংগঠন, তারা ভবিষ্যতে বুঝতে পারবে এটার জন্য তাদের কী পরিমাণ ক্ষতি হয়েছে। কিছু ফিসিলা কথা আজকে সামনে এনে বলতে হচ্ছে। 2006 1/11 নির্বাচন, 1/11 বাংলাদেশে জারি হইতো না, 1/11 আসতো না যদি এরশাদ আওয়ামী লীগের সাথে জোট করছে। বিএনপি যদি এরশাদের বিরুদ্ধে মামলা না করতো, 22শে জানুয়ারি নির্বাচন 2006 কিন্তু হয়ে যেত। কিন্তু একমাত্র এরশাদ যাই আওয়ামী লীগের লগে জোট দেওয়ার কারণে বিএনপি এরশাদের বিরুদ্ধে মামলা করে দেয়। আর মামলা করে দিবার পরে হাসিনা বিগড়ে যায়, আওয়ামী লীগের রাজনীতি বিগড়ে যাওয়ার পরে তারা 1/11 লাঠিপিটার আন্দোলনে ডাক দেয়। ওই আন্দোলনে ফখরুদ্দিন, মঈনুদ্দিন তত্ত্বাবধায়ক সরকার হয়, যা ডক্টর রিয়াজউদ্দিন 111 জারি করি, 144 জারি করি, সেনাপ্রধান মঈন আহমেদকে ক্ষমতা হস্তান্তর করে দেয়। এরপরে সেনাপ্রধান মঈন আহমেদ ফখরুদ্দিনকে নিয়ে 2টা বছর তাণ্ডব চালায়। ওইটার প্রতি ক্ষুব্ধ হয়ে বিএনপি প্রথম অবধি তাদের শপথ অনুষ্ঠানে যায় নাই। না যাওয়ার পরে ওদেরকে দেখে নেবে, ওদের অপরাধের বিচার করবে, এই বলে একটা হুমকি দেয়। এই বলে হুমকি যদি না দিত, সেদিন যদি তারা ফখরুদ্দিন মঈনুদ্দিনের লগে আঘাত করতো, তাইলে আজকে বিএনপির পরিণত হইতো না, 16 বছর কষ্ট করা লাগতো না। ফখরুদ্দিন মঈনুদ্দিন যখন বিপদে পড়ে গেছে, তখন তারা বাইজবেল্লাই বলে আওয়ামী লীগের সরকার রাতে ক্ষমতা বুঝিয়ে দিয়ে গেছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরে আওয়ামী লীগে যাই কিছু করছে, বিএনপির উপর স্টিম রোলার চালাইছে, জামাতের উপর স্টিম রোলার চালাইছে, তারপরেও বিএনপির প্রতি আওয়ামী লীগের একটা ভয় ছিল যে বিএনপি মেজরিটি পার্সেন্ট সমর্থন নিয়ে বাংলাদেশে রাজনীতি করে, অর্থাৎ তাদের ভোটার সংখ্যা বেশি, তাদেরকে রাখতে হবে। একেবারে সংক্ষেপে বলি, খালেদা জিয়ার উপরে এত স্টিম রোলার চালানোর একটাই উদ্দেশ্য, একটাই কারণ, সেটা হচ্ছে আপোষ না করার কারণে। যদি আপোষ করত তাইলে থাকুক না আওয়ামী লীগ পজিশনে, কিন্তু অপোজিশনে বিএনপি থাকতো। বিএনপিরে এভাবে ঘর বাড়ি ছাড়ি জীবন দিয়ে বসবাস করতে হতো না। কিন্তু
যুদ্ধাপরাধী বাংলাদেশের রাজাকার অন্তত নির্মূল হয়ে যেত তখনই। শেখ হাসিনা কিন্তু রাজাকার নির্মূল করে ফেলতো, তা করতে দে নাই। কে দে নাই? খালেদা জিয়া, মাদার অফ ডেমোক্রেসি। উনি কারোর সাথে আপোষ করবেন না। উনি আপোষ না করার কারণে ওনার ছেলে হারাইতে হয়েছে, বাড়ি হারাইতে হয়েছে, ওনাকে জেলে কারাবরণ করতে হয়েছে। কারাবরণ করার পরেও খালেদা জিয়া এখনও জীবিত আছে, যদি আমার কথা কেউ চ্যালেঞ্জ করতে চান। কারাবরণ করার পরেও খালেদা জিয়ার সাথে নাজিমউদ্দিন রোডে রাইতে 2টা বাজে 144 জারি করে শেখ হাসিনা নাজিমউদ্দিন রোডে খালেদা জিয়ার সাথে দেখা করতে চায়। সেখানে গিয়েও বলে যে আপনাকে 120 সিট দিব, অপোজিশনে আপনি থাকবেন, পজিশনে আমি থাকবো, আসেন আমরা নির্বাচন করি। বলছে যে না, আপনি আসছেন, খুশি হয়েছি, চলে গেলে আরও খুশি হব। এই যদিও আপনাদের মাদার অফ ডেমোক্রেসি, এই মাদার অফ ডেমোক্রেসির বিনিময়ে আজকে কী পাইলেন? আজকে কী পাইছেন? ডাকসুতে হেরে গেছে, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু যে বলতেছে ইন্ডিয়ার দালাল, এটা কিন্তু মেনে নিতে পারতেছি না। আজ খুব কষ্ট হইতেছে, আজকে বুঝতে পারতেছি যে বিএনপির রাজনীতিতে ভুল আছে। শেখ হাসিনার লগে আপোষ করে যদি বিরোধী দলেও থাকতো, এরকম ক্ষয়ক্ষতি হইতো না, এরকম ক্ষতিগ্রস্ত দেশ হইতো না। কারণ মানুষ যেহেতু ক্ষমতা লোভী, আপনি কেন নীতির লোভী হইবেন? মানুষ যেহেতু ক্ষমতার লোভী, সবাই যখন ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুত হইতেছে, সব কিছু মেনে নিতে পারতেছে, আপনাকে তো হাদি দিতেছে, কিন্তু আপনি নেন নাই। না নেওয়ার কারণে জাতীয়তাবাদী দলের যে ক্ষতি হয়েছে, এই ক্ষতি আগামী জীবনে পূরণ হবে কি না আমার বিশ্বাস হয় না, আমি এটা মানতে পারতেছি না। এবং তারেক রহমান সাহেব যে দেশ চালাইবে আপনারা আশা করে বলেছেন, আপনারা আগে তারেক রহমান সাহেবের জীবনের নিরাপত্তা নিশ্চিত করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি আমি আরও একটা আহ্বান জানাই। হয়তো আমার কথা কারো কিছু আসা যায় না, কিন্তু তারেক রহমানের নিরাপত্তা না হওয়া পর্যন্ত বাংলাদেশে তারেক রহমানকে আসার ইঙ্গিত দিয়েন না। জাতীয় নির্বাচনেও আপনাদেরকে কিন্তু ভরাডুবি করবে, ভোটে নয়। যারা ভোট গণনা করবে তারাই আপনাদেরকে ডুবাই দিবে, ভোট জনগণ দিবে, কিন্তু রেজাল্ট আপনি পাবেন না। খেতে আপনার ফল ধরবে, কিন্তু ঘরে উঠাতে পারবেন না। ফসল ফলবে, ফসল ঘরে উঠাতে পারবেন না। কারণ ওই একজন ব্যক্তি কইছিল, হুতুম পেঁচা বসে গেছে প্রত্যেক ডালে ডালে, ফুলবাগানের কী অবস্থা হবে আল্লাহ জানে। এই কথাটার প্রমাণ হইল আজকে ডাকসুর নির্বাচন। একজন বিসি বলে ও কোন দলের প্রার্থী আমি জানি না। ও কোন দলের প্রার্থী যদি নাই জানেন, আপনি কি বালের বিসি? আপনি বলেন আপনি বিসি, কিন্তু আপনি সাদিক কায়েম কোন দলের প্রার্থী আপনি সেটা জানেন না। না জানলে আপনি ডাকসুতে কী নির্বাচন দিচ্ছেন আর কী নির্বাচন করতেছেন, কার প্যানেল কোনটা আপনি সেটাই জানেন না। খালি জাতীয়তাবাদী দলেরটা জানেন, ছাত্র দলের প্যানেল জানেন, কিন্তু ছাত্র শিবিরের প্যানেল সম্বন্ধে আপনি জানেন না। এই আজকের এই কথাগুলো শুনে খুবই দুঃখ পাইলাম, খুবই কষ্ট পাইলাম। নিজেদের প্রতি খুব ঘৃণা হয়, এতদিন কি করলাম? নিজেদের প্রতি ঘৃণা জাগে, এতদিন কি করলাম? কোনো দিকে বেরোতে ভালো লাগতেছে না, শারীরিকভাবে অসুস্থ, তাই আর বেশি কথা বলবো না। আল্লাহ হাফেজ।